এটা কে? আমার ঘরে তো আকাশের চাঁদ নেমে এসেছে। ইঙ্গিত বুঝে লজ্জা পেল পুষ্পিতা, চিত্তে মৃদু দ্বিধাদ্বন্দ্ব। সত্যি ভালো লাগছে। ভালো? কি সুন্দর লাগছে তোকে। কিভাবে বোঝাবো? এরকম একটু সেজেগুজে থাকলেই তো পারিস। আল্লাহ রূপ দিয়েছে বলে কি যত্ন করবি না? তুই আজ বাইরে যাস না, বুঝলি? যদি জিন ভূতের নজর পড়ে। হ্যাঁ, নুহা চিবুক তুলল আঙ্গুলে, কণ্ঠ সন্ধিহান। সত্যি করে বলতো, আজ হঠাৎ এত সাজের ঘটা কেন? বিশেষ কারোর জন্য? পুষ্পিতা চিবুক গলায় নিয়ে মাথা ঝাঁকালো। নুহা হাসলো, বুক ভরে শ্বাস নিয়ে বলল, তোদের পাশাপাশি দেখতে আমার যে কি ভালো লাগে। চোখটা জুড়িয়ে যায়, বুঝলি? দোয়া করি তোদের সম্পর্কে কারোর নজর না লাগুক। এর মধ্যেই ও ঘর হতে হাত ছুড়লেন আয়েশা। ডাকছেন নুহাকে, ফুপি এসেছে ওর। পেছনে পেছন পুষ্পিতাও এলো। আয়েশা অবাক হয়ে বললেন, বাহ, সুন্দর লাগছে তো তোমাকে। আমার একটা ছেলে নেই বলে কিন্তু সত্যি আফসোস হচ্ছে আজ। পুষ্পিতা ভীষণ লজ্জা পেল। কি একটু সেজেছে তাতে সবার কত প্রশংসা, কিন্তু ওর যার জন্য এত কিছু সে কোথায়? সদর দরজা আজকে খুলেই রাখা। ছাদে সব তদারকির জন্য এতবার যাতায়াত করতে হচ্ছে। এক পাশে রান্না চলছে, অন্য পাশে কটা চেয়ার টেবিল বসানো। শুধু কেক কাটা হবে বসার ঘরে। আর সেই কেক আনার দায়িত্ব নিয়েছে তীব্র স্বয়ং। নাহিদ খুব ব্যস্ত আজ, শ্বাস ফেলতেও পারছে না, তাই সে নিজেই আনতে গেল। নুহার প্রতি তীব্রর বেশ সফট কর্নার আছে। মেয়েটা সাহায্য না করলে ভীতু মেয়েকে পাওয়ার পথ এমন সহজ হতো? কেক আনতে সময় লাগেনি, জিপ নিয়ে উড়ে এসেছে তীব্র। সিঁড়ির সবশেষ উঁচু ধাপে পৌঁছালো। আপনা আপনি চোখ পড়ল তার ভেতরে। খোলা দোরের ওপাশে লাল জামায় মোড়ানো পুষ্পিতাকে দেখে পাজোরা থমকে গেল সেখানে। তীব্র হাঁটা থেকে দাঁড়িয়ে যায়। বক্ষভাগে কিছু একটা ধুম করে লাগে। টালমাটাল আঙ্গুল হতে কেকের বড় প্যাকেটটা খসে পড়তে চাইলে কোনো রকম সামলে নিল সে। পুষ্পিতার খোলা চুল ফ্যানের বাতাসে উঠছে। পুরন্ত ঠোঁটের লিপস্টিক, সাথে মৃগনয়নের কাজল, সব মিলিয়ে বিমোহে তীব্রর শ্বাস আটকে এলো। বিলাতি নয়ন ঝলসে গেল সুরূপার রূপের তাপে। মেয়েটা এত সেজেছে কেন আজ? এমনিতে ওকে একটু ছুতে, একটু কাছে পেতে তীব্রর পৌরুষ ছটফটিয়ে থাকে। কত যত্নে নিবেশনে নিজেকে আয়ত্তে রাখে কেউ জানে না। সেখানে এমন মাতাল করা রূপ নিয়ে হাজির হয়েছে কেন? চাইটা কি? তীব্র আরেক দিকে ফিরে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললো। চোখ বুজে সামলালো নিজেকে। কোনো রকম হেঁটে হেঁটে ঘরে ঢুকলো। তারপর বিধিবাম চোরা নজর বারবার পুষ্পিতাতেই ঘুরছে। মেয়ে এর কাজে ব্যস্ত তখন। অতিথি যারা এসেছেন পায়েস দিচ্ছে তাদের। তীব্রকে দেখেই আয়েশা বললেন, ওই তো তীব্র এসেছে। চকিতে চাইলো পুষ্পিতা। চোখাচোখি হতেই হাসলো ঠোঁট মেলে। এত মানুষ বিধায় পারল না কাছে ছুটে যেতে। তীব্র শুধু একবার তাকালো, এরপর ভান করলো পুষ্পিতা বলতে এখানে কেউ নেই। কেক আয়েশার হাতে দিয়ে এসে বসলো সোফায়। ভদ্রমহিলা শ্বশুর বাড়ির লোকদের সাথে ওর গুণগানে মশগুল হয়ে পড়লেন। এমন সুদর্শন শিক্ষিত ছেলে দেখে সবাই আপ্লুত গদগদ। কিন্তু তীব্রর মনে কি এসব আছে? সামনে ঘুরঘুর করা মেয়েটাতে পূর্ণ দৃষ্টি বেহার ন্যায় ঘুরছে তার। 7টা বাজতেই কেক কাটার হিড়িক উঠল। বসার ঘরে ছোটখাটো জটলা বাঁধল নিমিষে। নুহা কেকের সামনে দাঁড়িয়েও আনচান আনচান করছে। চারিপাশে লোকজন পেরিয়ে উৎসুক চোখ দুটো দেখছে সদর দরজার দিকে। নাহিদ আসবে না আজ? সারা দিন মানুষটা ওর সাথে কথা বলেনি। নুহার পরিতাপ বাড়াতে তাকায়নি তেমন। এই দুই বন্ধু কি শুরু করেছে? পালা করে করে এত জ্বালাচ্ছে কেন ওদের? তার আশার আলো জ্বলল শেষে। একটু বাদে নাহিদকে ঘরে ঢুকতে দেখা যায়। আয়েশা নিজে ডেকে এনেছেন। এতক্ষণে যেন বুকের ভার ভাবটা নেমে গেল নুহার। হাসি হাসি মুখে কেক কাটলো সে। সবাই হাততালি দেয়, সমস্বরে শুভেচ্ছা জানায় জন্মদিনের। পুষ্পিতার চোখ তীব্রর উপর। মানুষটা এসে থেকে ওকে ভালো করে দেখছে না কেন? নুহা তো বলল সুন্দর লাগছে, আন্টিও বললেন। তবে স্যারের কি ভালো লাগেনি? পুষ্পিতার একটু মন খারাপ হলো। হঠাৎ কানে গেল, ফোন বাজছে ওর। এখন কে ফোন করবে? বাটন ফোনের রিংটোনের শব্দ বেশ করা। এত ভিড়েও ঘর হতে এখানে ছুটে এসেছে। পুষ্পিতা জটলা ছেড়ে বেরিয়ে এলো, রওনা করলো কামরায়। অমনি আরেক জোড়া পা সাথে সাথে চলল তার। ফোন বিছানায় রাখা, হাতে তুলতে অবাক হলো পুষ্পিতা। তীব্রর নাম্বার, আশ্চর্য, স্যার তো ওখানেই ছিলেন। আবার কল করলেন কেন? পুষ্পিতার প্রশ্ন আর বিভ্রান্তিতে ডুবেছিল। আচমকায় কানে এলো রুমের দরজাটা খট করে আটকে যাওয়ার শব্দ। ত্রস্ত পিছু ফিরল সে। তীব্র পা দিয়ে দৌড় ঠেলে দিয়েছে। অমনি মেয়েটা বলতে গেল, স্যার ফোন। কিন্তু পুরোটা সম্পূর্ণ হলো না। তীব্র চোখের ভাষাই বদলে গেল সব। মৃগের ন্যায় আঁখি জোড়ায় ঠেসে এলো জড়তা। তীব্র এগিয়ে আসছে। প্রেমিকের এই নজর পুষ্পিতা বুঝে। মেয়েলি দেহে এমন চাহনি কাটা ফোটাতে যথেষ্ট যে।
শুধালো থেমে থেমে। স্যার ফোন কি কিছু বলবেন স্যার? তীব্রর জবাব এলো না। পুষ্পিতার শঙ্কা গাঢ় হলো। বাড়ি ভরা অতিথি, এর মধ্যে সারারও এক ঘরে কেউ দেখে নিলে। ভাবনার মধ্যে কপালের উপর কিছু উষ্ণ হাওয়ার ঝটকা এসে লাগে। পাশের শরীরটা কেমন কাছে চলে এসেছে। পুষ্পিতা ভড়কে গেল ভীষণ। প্রকট চোখে দরজার দিকটা দেখলো একবার, চাপা কণ্ঠে বলল। স্যার সরে দাঁড়ান, কেউ দেখবে। তীব্র শুনল না, নিজের মতো বলল। একটা কথা বলার আছে। পুষ্পিতা ভীত চোখে শুধায়। কি কথা? তীব্রর কণ্ঠে মাদকতার সুর। তুমি মানুষ না পড়ি? পুষ্পিতার আশঙ্কা পাল্টে গেল ব্রীড়ায়। তনুমনে শিরশিরে ভাব, মাথা নুইয়ে বলল। আপনার কি পছন্দ? তীব্র জবাব তৈরি। আমার তো গোটা তুমিটাই পছন্দ। পুষ্পিতা বুকের উত্তালতা কমাতে হাতের আঙ্গুল কচলে গেল সমানে। থুতনি তখন বক্ষপটে মিশে। তীব্রর বিলাই চোখে অন্য কিছু আজ, হয়তো প্রখর কোনো কামনা, যা নজরে মিলে আবর্ত হলো পুষ্পিতার সমস্ত আনন্দ জুড়ে। আর একটু ঘনিষ্ঠ হতেই মেয়েটার পিঠ মিশল খাটের কাঠে গিয়ে। কাপা চোখ তুলল। তীব্রর মাঝে রাগ ঢাক নেই, শূন্যের কোঠায় সরে যাওয়ার তারা। আশঙ্কা নেই কারো ভাবাভাবি নিয়ে। আজ সে প্রেমিক। ভালোবাসার যুদ্ধে যেতে এক সাহসী বীরের নেই। পুষ্পিতার ক্ষুদ্র চেহারায় দেহ নামিয়ে আনলো। সুনয়নার ঘন পল্লবী দৃষ্টি গেথে ডাকলো। তুমি পুষ্পিতার উত্তর জড়িয়ে এলো। আমি একটা চুমুন ধার দেবে? কথা দিচ্ছি, এক্ষুনি ফেরত দিয়ে দিব। একটা ফাঁকা ঘর, কিছু আসবাব, আর জানালায় ঝুলন্ত পাতলা ধবধবে সাদা পর্দা। এছাড়া এখানে আর কিচ্ছুটি নেই। ছাদ থেকে সিমেন্ট খসে পড়লেও আওয়াজ পাওয়া যাবে, অথচ বাইরে থেকে ছুটে আসা কতগুলো মানুষের হল্লাহল্লির শব্দ সেখানে ভীষণ ফিকে হয়ে পড়ল। না হলে কেন কোনো শব্দ পাচ্ছে না পুষ্পিতা? পৃথিবী কি থমকে আছে? ঘড়ির কাঁটা চলছে না, নাকি ওর শ্বাস আটকে পড়েছে বুকে? এই জ্ঞান হারিয়ে ফেলার মতো অস্থির ভাবটা কিসের তবে? কোনো প্রশ্নেরই কোনো সুরাহা সে পায়নি। ফেল ফেল নজর দুটো শুধু একভাবে তীব্রকে দেখছে। সে মানুষের দু চোখে ছাপানো অদ্ভুত কোনো মুগ্ধতায়, কোটরে বিষ মেশানো মাদকের, যাতে পুষ্পিতার দেহের সমস্ত শিরায় অবধি রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম। মেয়েটা বেশিক্ষণ ওই নেশালো চোখে চোখ রাখতে পারে না। চট করে নামিয়ে নেয় নিচে। খুব কষ্টে মুখ খোলে। বাইরে সবাই আছে, সরুন যাব। তীব্র নড়ল না, সরলও না। একই রকম গায়ের সাথে মিশে দাঁড়িয়ে আগে যেটা চাইলাম দাও, তারপর। এমন করছেন কেন? কথা শুনছো না কেন? বলল। পুষ্পিতা অসহায় চোখে চাইল। তীব্র হাসলো বোধহয়। মুখের বদল না হলেও বিলাতি নয়ন ছোট হয়ে বসেছে। শুভ্র গাল বাড়িয়ে দিয়ে বলল। দাও। পুষ্পিতা আইঢাই করে উঠে মুখ ঘুরিয়ে জানায়। আমি পারবো না। তীব্র দুপাশ হতে দুই বাহু চেপে ধরল, কণ্ঠে নিপাত জেদ। তাহলে আমিও ছাড়বো না। পুষ্পিতা একটু নড়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। মানুষটার বলবান শরীর বালিশের মতো ঠেসে রেখেছে তাকে। বলল ছটফটিয়ে। ছাড়ুন প্লিজ। ধার না নিয়ে আমি তো যাব না ভিতু মেয়ে। সময় নষ্ট না করে দাও। তুমি যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি বের হবে এখান থেকে। নাও, কুইক। তীব্র ও গাল আরো এগুলো। পুষ্পিতার পুরন্ত ঠোঁটে ছুঁই ভাব। নিরুপায় হয়ে পড়ল মেয়েটা। হাত দুটো এমন শক্ত করে ধরেছে কোনো ফাঁক গলে পালাবে সে। কিন্তু চুমুটাও বা খাবে কি করে? যেখানে ওনার দিকে সরাসরি তাকাতেও বুক কাঁপে, আড়ষ্টতায় শরীর পুদ হয়, সেখানে চুমু তীব্র তাড়া দিল। কি হলো? দাও। পুষ্পিতা উপায় না পেয়ে হার মানল। বলল থেমে থেমে। চোখ বন্ধ করুন। তীব্র রাজি। চটপট চোখ বুঝলো। এই মুহূর্তে ভিতুমের লিপস্টিক পরা ঠোঁটের চুমু তার চাই। একটা বড় শ্বাস নিল পুষ্পিতা। বুকের সুনামি চেপে ধরে ঠোঁট দুটো তীব্রর গালে কোনো রকমে বসালো একটুখানি। বিদ্যুৎ বেগে সরে এসেই বলল। হয়েছে। তার নিঃশ্বাসের গতি জোরালো। বুকের মাঝে অস্থিরতার শেষ নেই, অথচ কথা শুনে মনে হলো বিরাট যুদ্ধ জিতে এসেছে। তীব্র সাথে সাথে ছেড়ে দিল ওকে। অমনি ছুট লাগালো পুষ্পিতা। বিধিবাম পেছন থেকে কনুইটা আবার টেনে ধরলো সে। মেয়েটা চমকে যায়, ফিরে যায় চকিতে, চোখে মুখে হতভম্ব ভাব। কি হলো? যা চাইলেন দিলাম তো। তীব্র ঠোঁটে দুর্বোধ্য হাসুরি, চাহনিতেও তীব্র ঠোঁটে দুর্বোধ্য হাসি, চাহনিতেও তাই। ঝট করে এক টান মারল। উত্তাল ঢেউয়ের মতো বুকের মধ্যে এসে আছড়ে পড়ল পুষ্পিতা। হকচকানো দৃষ্টি তুলতেই ভ্রু নাচালো সে। ধার নিলাম, শোধ করবো না? ইঙ্গিত বুঝতেই বুক ছলকে উঠল তরুণীর। সজোরে মাথা নেড়ে বলল। না না, লাগবে না। আমি তো কথার খেলাপ করি না ভিতু মেয়ে। এক্ষুনি দেবো বলেছি যখন, এক্ষুনি দেবো, আর সেটা সুদ সমেত। পুষ্পিতার হাত পায়ে ভূমিকম্প নামলো। ঘরের বাইরে হট্টগোল বেড়েছে, হাসাহাসি কথার শব্দ স্পষ্ট। এর মধ্যে কপালে সে ঠেকছে তীব্র তপ্ত শ্বাস। আস্তে ধীরে সেই উষ্ণ ছোঁয়া আরো ঘনিষ্ঠ হলো। পোড়া কালচে অষ্টপুট নিজের দিকে এগুতে দেখে পুষ্পিতার পায়ের জমিন কেঁপে উঠে হাঁসফাঁস করে বলে। কেউ দেখবে। দেখবে না?
নুহা আন্টি, রাহা। বাকিটা উচ্চারণের আগে একজোড়া নরম গরম ঠোঁট তীরের মতো ধেয়ে এসে মিলে গেল তার অধর ভাঁজে। পুষ্পিতার পৃথিবী দুলে ওঠে। অনুভূতির অচেনা এই তাণ্ডব লীলায় গোটা শরীর থেমে যায়। তীব্রর তাতে হেলদোল আছে? নেই। জীবনের প্রথম চুমুতে দেহের সমস্ত জোর খাটাতে ব্যস্ত সে। ওষ্ঠধরের কোমল ত্বকে এক একটি দাঁতের নিষ্ঠুর স্পর্শে পুষ্পিতা তখন নিজের মাঝে নেই। চোখ খিচে ঢুকিয়ে নিয়েছে কোটরে। সেই ছোঁয়া গাঢ়ত্বের সীমা পেরোতে এসে হাতের মুঠোয় নখ দাবালো। পঞ্চ ইন্দ্রিয়ের বিকল ভাব নিয়ে একটা সমস্ত শরীরের ভার ছেড়ে দিল পুষ্পিতা। তুলতুলে দেহ গড়ল তীব্রর বাম হাতের উপর, যেটা কোমর ছাপিয়ে সংকোচিন ঘাড় ছুঁয়েছে তার। এই ছোঁয়ার মাঝেই যেন বছর কাটে, শতাব্দী ঘনায়। নিঃশ্বাস বদল করার অজুহাতে দুটো দেহের নৈকট্য বেড়ে আসে। আরো কতক্ষণ কাটলো কে জানে। তবে হুট করে মেয়েটাকে ছেড়ে দিল তীব্র। পুষ্পিতা গভীর শ্বাস টানলো, পিছিয়ে এলো এক পা। চোখে মুখে বাঁধ ভাঙা লজ্জা মেয়ের। মাথা তুলে তাকানো দুঃসাধ্য। তীব্র নিজের ঠোঁট মুছল। প্রেয়সীর কুণ্ঠায় লালচে মুখখানা পূর্ণ দৃষ্টি ফেললো এক পল। ভ্রু নাচিয়ে শুধালো। আরো চুমু চাই? পুষ্পিতার শরীর ছলকে ওঠে লজ্জায়। ভালো লাগে দরজা খুলে বেরিয়ে যায় দৌড়ে। সহসা সামনে পড়ল নুহা। ওকে দেখেই বলল, কোথায় ছিলি তুই? আম্মু খুঁজলো, আমি খুঁজলাম, কে হঠাৎ খেয়াল পড়ল পুষ্পিতার অশান্ত গতিবিধিতে। ঠোঁটের দিকে চোখ যেতেই আর্তনাদ করল। এ কি, ঠোঁট কাটলো কি করে? লিপস্টিকও তো উঠে মুখোমুখি ঘর হতে তখনই বেরিয়ে এলো তীব্র। বন্ধুর পেছনে তাকে দেখেই কথা থেমে গেল নুহার। পুষ্পিতা ঢোক গিলে সাফাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যা বুঝার বুঝে ফেলল সে। থতমত খেয়ে নিজেই লজ্জা পেল বেচারি। গলা ঝেড়ে বলল, ছাদে যা, আম্মু ডাকছেন। অস্বস্তিতে ডোবানো চোখ দুটো নিয়ে নুহা কোথাও পালানোর জায়গা পেল না। সামনে পড়ল মায়ের ঘর। ত্রস্ত বেগে ওখানেই ঢুকলো। পুষ্পিতা তখনও দাঁড়িয়ে। নুহার হঠাৎ ভোল বদল মাথায় ঢুকেনি। ঢুকবে কি করে? তাহলে যে বুকের কাঁপন কমা চাই, সেটা তো এখনো ঘোড়ার মতো ছুটছে। কিন্তু যার জন্য এত কিছু, তার এসব তোয়াক্কা আছে? সে আরামসে আবার পাশে এসে দাঁড়ালো। চওড়া দেহ কানের কাছে ঝুঁকিয়ে বলল, স্ট্রবেরি ছিল, রাইট? পুষ্পিতা প্রকট চোখে চায়। গলার কাছটা ব্রিড়ায় ফেস ফেসে তার। তীব্র বলল, একদিনের এইটুকু ধার শোধে মন ভরেনি। রোজ পাওয়ার জন্য হলেও বিয়ে ব্যাপারটা এগিয়ে আনা দরকার, তাই না? পুষ্পিতার আকাশে আজ যত আনন্দ মেঘ, ততটাই বুকের ভেতর বর্ষার ঢাল ঢুকিয়ে রাখছে নুহা। এত আয়োজন, চেনা জানা আত্মীয় উল্লাস, কোনো কিছুতেই বর্ষণ থামার নাম নেই। কারণ সেই ঘুরে ফিরে নাহিদ। এক রাতেই ছেলেটা কেমন পাল্টে গিয়েছে। দেখে না, কথা বলে না, শরীরে সামান্য ছোঁয়াও লাগাতে ঘোর বিরোধিতা তার। কেক কাটার সময় ঘরে এলেও টেবিলের কাছে আসেনি। সবার সাথে তাল মিলিয়ে হাততালি দেয়নি। গলা মিলিয়ে কালকের মতো গায়নি। শুভ জন্মদিন নুহা। চুপ করে এক কোণে বসেছিল। সব অস্বস্তির ঠেলে নুহা যখন কেক হাতে এগোতে নিল খাওয়াবে বলে, পূর্বেই নাহিদ উঠে বেরিয়ে গেল আবার। ভাঙা কাচের মতো খান খান মন নিয়ে চেয়ে থাকা তরুণীকে দেখলো না এক পল। কাল আবেগ খুইয়ে করে ফেলা ভুলটা এত গাঢ় ছিল তাহলে? সেজন্যই নাহিদ এইভাবে এড়িয়ে যাচ্ছে ওকে। নুহার ভেতর ছিচকাদনে বিরল সত্তাটা আচমকায় কেমন মাথা গজিয়ে উঠে। প্রেমে পড়া থেকেই হুটহাট কান্না পাচ্ছে তার। বুকের কাছে একতরফা প্রেমের যে দানব ভর করেছে, তার থেকে কি সত্যিই মুক্তি নেই? এখন রাত প্রায় 9টার কাছাকাছি বাজে। এতগুলো ঘন্টা নাহিদ একটাও কথা বলেনি। বন্ধুত্বের পর এটাই ওদের সর্বাধিক দূরত্ব। নুহারা সহ্য হলো না। অনেকক্ষণ তককে তককে ছিল নাহিদের সাথে একটু কথা বলার আশায়, কিন্তু ছাদ বাড়ি সবখানে গিজগিজে মানুষ। মিরাজরাও আছে, তীব্রর বন্ধু তারা। প্রায় বিল্ডিং এ যাতায়াত থাকে। একবার তীব্র পরিচয় করিয়েছিল আয়েশা, তাই না ডেকে পারেননি। পুষ্পিতা একটা টেবিলে খাবার বাড়ার দায়িত্ব নিয়েছে, কিন্তু বিক্ষিপ্ত চিত্তে প্রচন্ড হাত কাঁপছে। তীব্র দুষ্টু সাদাটে চোখ এখনো ঘুরছে তার উপর। ধনুকের ন্যায় নিশানায় রেখে চালাচ্ছে শুধু। সব ছাপিয়ে চারিদিকে চেয়ে বিমর্ষ চোখে নাহিদকে খুঁজলো নুহা। পেলেও এক সময় ওই তো বাবুর্চিদের রান্নায় ওখানটায় ব্যস্ত। গামলা ভরে ভরে খাবার নেওয়ায় সাহায্য করছে। সব দিকে খেয়াল আছে। খেয়াল নেই শুধু নুহার উপর। এই যে নুহা তার শোকে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, একবারও জিজ্ঞাসা করেছে সে? শুধু কাজ দেখানো, তাই না? ও হনহন করে এগিয়ে গেল। বক্ষস্থলের তীব্র উচ্চাটনই হয়তো সাহস জোগালো। এতে গিয়ে নাহিদের হাতটা টেনে ফেরালো নিজের দিকে। ছেলেটা চমকালো কিছু। ভরকানো চোখ নিভে গেল নুহাকে দেখতেই। সারাদিন মুখ জুড়ে যেমন উদাসীনতা ছিল, ঠিক অমনটাই ভর করলো আবার। নুহার মস্তক তেতে উঠে। এমন ঘোর অবজ্ঞা মেনে নিতে পারে না। চেঁচালো মৃদু স্বরে, কি সমস্যা আপনার? এমন করছেন কেন? কি করেছি আমি? নাহিদ কথা বলল না, ভান করলো শুনতেই পায়নি।
কাজে মন দিল চুপচাপ। নুহা বিহবল বিমূঢ়, সবকিছু চোখের সামনে কেমন এলোমেলো হলো। আরো কিছু বলবে, হঠাৎ ডাকলেন আয়েশা। নুহা, এদিকে আয়। কথা থামলো ওর, পরপর দাঁত চেপে বলল। আপনাকে আমি পরে দেখে নিচ্ছি। নাহিদ তাও ফিরল না। নুহা গজগজিয়ে হাঁটা ধরে, আচমকা ডাকলো সে। মিস নুহা। সহসায় মেয়েটা থমকে দাঁড়ায়। সারাদিন পর মানুষটা ডাকলো ওকে, ওর নাম বলল। ঝলমলে মুখ আর বুক ভর্তি আশা নিয়ে তড়িৎ ফিরে চাইল নুহা। নাহিদের ঠোঁটে হাসি নেই, আলো নেই, না আছে কোনো রকম কোনো বোধগম্য ইঙ্গিত। নুহার কণ্ঠে আনচান। কিছু বলবেন? বলুন না কি বলবেন। মেয়েটা ভাবলো নাহিদ নিশ্চয়ই সরি বলবে, নাহলে বলবে হয়তো আজ মন ভালো ছিল না তাই কথা বলেনি, না হলে বলবে কাল সে ভেবে দেখেছে ওর কথা। বুঝতে পেরেছে নুহা কি বলতে চায়। সেই অলিক স্বপ্ন বোনা চোখ দুটোই সরাসরি চাইলো নাহিদ। একটুখানি ভনিতাও করলো না, নিষ্প্রভ চেহারায় কেবল ঠোঁট নেড়ে বলল। আমি আপনাকে শুধু বন্দি ভাবি, অন্য কিছু নয়। কালবৈশাখী হওয়ার লণ্ঠনের আলোটাও যেমন দপ করে নিভে যায়। নুহার হাসি মুখ ঠিক অমনভাবে বিলীন হয়ে গেল। বুকের গতি নিশ্চল, ভেতরটা দুমড়ে মুচড়ে যাওয়া কষ্ট নিয়ে সে হা করে চেয়ে থাকে। নাহিদ আর দাঁড়ালো না, কোথাও খরচ করলো না। ডাল ভর্তি বড় বাটিটা হাতে তুলে পাশ কাটালো নিশ্চুপ। নুহার পৃথিবী দোদুল্যমান, ভেতরটায় ঘূর্ণিঝড় দম থিতিয়ে আসবে আসবে করছে। গোটা শরীর সে প্রকোপে টলে উঠল কেমন। জ্বরের মতো দাঁড়িয়ে থাকার মাঝে অধৈর্য হয়ে কাছে এলেন আয়েশা। কি রে, কখন থেকে ডাকছি তোকে, শুনিসনি? নুহার চোখ জ্বলছে, কোটরে সুনামি নেমে আসার ভাব, কণ্ঠনালীতে কান্নার ঢেউ। কম্পিত হাত তুলে কোনো রকম গাল গলার মেকি ঘাম মুছল সে। মেয়ের হাবভাবে খটকা লাগে আয়েশার। বললেন। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ঘরে গিয়ে বিশ্রাম নিবি একটু? নুহা যেন সুযোগ পেয়ে গেল, চোখ নিচে রেখে মাথা নাড়ল একটু। তিনি বললেন। আচ্ছা, তাহলে যা। এদিকে এত লোক, কোন দিক ছেড়ে কোন দিকে যে যাব। আমি বরং তোর সাথে পুষ্পিতাকে পাঠাই। লাগবে না আম্মু, আমি পারবো। গড়গড়িয়ে বলে দিয়ে সব মুখে টালমাটাল পা বাড়ালো মেয়েটা। সিঁড়ির হাতল ধরে হাতড়ে হাতড়ে নামলো। ঘরে ঢুকলো অমন বিশ্রান্ত পায়ে। পুরো বাড়িতে তখন কেউ নেই, সবাই ছাদে। শূন্য ঘরটা নুহার কাদার জন্য উপযুক্ত স্থান। পেলো ভাতে দৌড় চাপিয়ে তাতে পিঠ ঠেসে দাঁড়ালো সে। টের পাচ্ছে বক্ষভাগে উতলে আসা যন্ত্রণা। অমনি দুপাশে মাথা নাড়লো মেয়েটা। শক্ত করে একটার পৃষ্ঠে আরেকটা ঠোঁট চেপে ধরলো। পণ করলো কাঁদবে না, কিছুতেই না। প্রেমে পরাস্ত হয়ে কান্নাকাটি মানায় না ওকে। হলো না ভালোবাসা, অনুভূতি দুইয়ের জাতাকলের সমস্ত প্রয়াস ভেঙে চুরে গেল। গলার ভিতর হাত ঢুকিয়ে কে যেন কান্নাগুলো টেনে আনলো বাইরে। অমনি দরজা ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়লো নুহা। দুহাতে মুখ চেপে হু হু করে কেঁদে উঠলো জোরে। নাহিদ ওকে ভালোবাসে না, এ তো জানা কথা। তাহলে এই সত্যিটা মেনে নিতে কেন এত কষ্ট হচ্ছে নুহার? এমন মরে যাওয়ার মতো অসহ্য বেদনাটাই বা কিসের? কান্নার দমকে মেয়েটার কোনো উত্তর মিলল না, তবে পাগল পাগল মনে হলো নিজেকে। নাহিদ অমন পাষণ্ডের ন্যায় কথাটা বলতে পারলো ওকে? আচমকাই কলিং বেল বাজলো। ধরফর করে চোখ মুছলো নুহা। ওই দুঃখ দুর্বলতা সব তার একার, এসব ও কাউকে দেখাবে না ভাবলো। পুষ্পিতা এসেছে। ত্রস্ত উঠে দৌড় খুলল নুহা। ওপাশের মুখখানা দেখতে চমকে উঠল পিলে। বিস্ময়ে নিস্তব্ধ হয়ে আওড়ালো। মিথিলা আপু। ফকফকি ঝকঝকে সোনালি রোদ্দুরের গায়ে ঝপাত করে বৃষ্টি নামলে কিংবা শান্ত থমথমে নদীর বুকে আচমকা তুফান উঠলে মানুষ কেমন ভড়কে যায়। নুহার চোখেও অমন বিস্ময়ের উর্মি তেড়ে গেল। অক্ষিকুটে অবিশ্বাস নিয়ে মিথিলার পা থেকে মাথা অবধি দেখল সে। ও এখানে কি করে এলো? হিসেব মতো মিথিলার তখন কানাডায় থাকার কথা। কমাস আগেই না বিয়ে হলো, দেশে ফিরেছে তাহলে। কিন্তু এবারে ঠিকানা জানলো কি করে? সবচেয়ে বড় কথা, ওরা যে এখন গাজীপুরে এটা তো কারো জানার কথা নয়। তার হা করে চেয়ে থাকার মাঝে চমৎকার করে হাসলো মিথিলা, কণ্ঠে বাদ ভাঙা উল্লাস। নুহা, কেমন আছো? কতদিন পর দেখা। পুষ্পিতা তাহলে তোমাদের সাথেই থাকে? ঘোর ভাঙলো নুহার। আশ্চর্যের ধাক্কা এত প্রবল, একটু আগে নাহিদের দেয়া দুঃখ অবধি শূন্যে উঠে গেছে। বলল। তুমি এখানে? প্রশ্নের পরপরই ওর চোখ পড়ল মিথিলার পেছনে। সালমা বেগম, রাহাত সবাই দাঁড়িয়ে। মেয়েটা আরেক দফা হোঁচট খেলো এতে। ওনারা কি পুষ্পিতার কাছে এসেছে? পুষ্পিতাই কি তাহলে খবর দিয়েছিল? কই, ওকে তো কিছু বলেনি। তার ভাবনার মাঝে রাহাত ছুটে এলো কাছে, ধরফরিয়ে বলল। ছোট আপু কোথায়? ছোট আপু তোমার কাছেই তো থাকে, তাই না? দেখো, আমরা সবাই ওকে নিয়ে যেতে এসেছি। ছোট ছেলেটার ঠোঁটে চাঁদের মতো হাসি, আনন্দ তার চোখে মুখে। নুহা তখনও মুখ বনে। সালাম কাছে এসে ওকে জড়িয়ে ধরলেন।
কেমন আছিস? নুহা মাথা নাড়ল, কোনো রকম বোঝালো ভালো আছে। সালমা ঘরের ভেতরটা এক পল উকি দিলেন, কণ্ঠে নিপাত অভিমান। আর সে কোথায়? মিথিলা বলল, আম্মু, সব কি এখানেই দাঁড়িয়ে শুনবে? আর নুহা, তুমি কি আমাদের ভেতরে নিয়ে যাবে না? হুম, হ্যাঁ হ্যাঁ, এসো। নুহার কণ্ঠ জড়ানো, কথা বের হতেও কষ্ট হলো যেন। সালমা চপল পায়ে ঢুকলেন ভেতরে, চারিপাশ দেখে বললেন, ওমা, এত সাজানো কেন? কোনো অনুষ্ঠান হচ্ছে বুঝি? জি। মিথিলা বলল। নুহা অবাক চোখে চাইতেই জানালো, প্রিন্সেস গাউন পরে আছো, আবার মাথায় ক্রাউন পরা। ওই দেওয়ালেতেও তো হ্যাপি বার্থডে লেখা দেখছি। ইস, আগে জানলে তোমার জন্য নিশ্চয়ই একটা গিফট নিয়ে আসতাম। নুহার হাসি পেল এবার, এত বিষাদে হাসলো ঠোঁট চেপে। মিথিলাকে তো ও আজ প্রথম দেখছে না, বলতে গেলে শুরুটা সেই শৈশব থেকে। কাউকে নিজের পয়সা একটা চকলেট খাইয়েছে কিনা কে জানে, সে দেবে গিফট? না, এত চাপাবাজি না করলেও চলতো। সালমা এঘর ওঘর সব দিকে চোখ বুলালেন, কোথাও পুষ্পিতা নেই। রাহাত অধৈর্য হয়ে বলল, ছোট আপু না এখানে থাকে? কোথায় গেছে? আমরা আসবো শুনে কি লুকিয়ে আছে? নুহার মাথায় কিছু ঢুকছে না। ওনারা কি করে জানলেন পুষ্পিতা এখানে? কেউ ফোন করে না ডাকলে তো জানার কথাই না। কৌতূহলে জিভ ফসকে বেরিয়ে গেল। পুষ্পিতার কথা আপনারা কি করে জানলেন আন্টি? সালমা বললেন, আমাদের ওর স্যার ফোন করেছিল। নুহা চমকে বলল। স্যার? কোন স্যার? মিথিলা বলল, আসলে তা জানি না, উনি নামধাম বলেননি বুঝলে। হঠাৎ কাল রাতে মায়ের নম্বরে ফোন করলেন, কেমন গড়গড় করে জানালেন পুষ্পিতা গাজীপুরে। মা যখন জিজ্ঞেস করলেন আপনি কি, শুধু বললেন আমি ওর স্যার। ব্যাস এতটুকুই। আসলে পুষ্পিতাকে আমরা এত খুঁজছিলাম, সত্য মিথ্যা যাচাই করেও সময় নষ্ট করিনি, একেবারে সবাই মিলে একসাথে ছুটে এসেছি, কিন্তু কোথায়ও। নুহার মেজাজ খারাপ হলো, আদিক্ষেতা দেখাচ্ছে। ছোট থেকে তো কম জ্বালাসনি মেয়েটাকে, এখন দরদ উতলে পড়ছে তাই না? পুষ্পিতা যেখানে ইচ্ছে থাক, তোর মরতে গাজীপুরে আসতে হবে কেন? বেশভূষা দেখো, বিয়ে হয়েছে অথচ সেই আগের মতোই চলাফেরা, আটোসাটো জিন্স টপস, শরীরের ভাঁজগুলো হা করে চেয়ে আছে। চালচলন আগেও এমন ছিল, এখন বিদেশ থেকে আরো বেড়েছে। তা ওখানে যেমন ইচ্ছে চল, এটা তো বাংলাদেশ। বাঙালি মেয়ে একটু শাড়ি থ্রি পিস পরে ভদ্র সাজলে কি হয়? সে মুখ গোজ করে বলল, ছাদে। এক কথায় লাফিয়ে উঠল রাহাত। ছাদে? আমি যাই। মায়ের অনুমতির আশাতেও সে রইল না, একেবারে ঝট করে দৌড় লাগালো বাইরে। হেসে দুদিকে মাথা নাড়লেন সালমা। পুষ্পিতার কথা শোনার পর থেকে রাহাতটা আনন্দে উদ্বেল হয়ে ভাসছে। অবাক করা ব্যাপার, মিথিলাও তাই। খোরশেদের অসুস্থতা কমেনি, পুরো বেড রেস্টে আছেন। তবে বারবার করে বলেছেন পুষ্পিতাকে বুঝিয়ে সুঝিয়ে সাথে নিয়ে যেতে, দরকার হলে ফোনে মাফ চাইবেন তিনি। সালমার তখন হৃদয় জুড়ে গিয়েছিল। সবার এত পরিবর্তন, পুষ্পিতার প্রতি ভালোবাসা ধর্মের কল, তবে সত্যি বাতাসে নড়ে। ছাদে মোট 8টি টেবিল পাতানো গিয়েছে, এর বেশি জায়গা হয়নি। তার একটা টেবিলে পরিবেশনের দায়িত্ব নিয়েছে নাহিদ। রাতের সবটুকু অন্ধকার মুখে নিয়ে কোনো রকম হাত চালাচ্ছে কাজে, কিন্তু মনের খেয়াল যে অন্য কোথাও আটকে। চোখের পর্দায় কেবলই নুহার বিষণ্ণ মুখের পায়চারি। ও যখন বলল, আমি আপনাকে শুধু বন্ধুই ভাবি, সুন্দর হাসিটা কেমন দপ করে মুছে গেল মেয়ের। দৃশ্যটা ভেবেই নাহিদের বুকটা আরেকবার মুচড়ে উঠল ব্যথায়। সে নুহাকে কষ্ট দিতে চায়নি, কিন্তু মেয়েটা কয়দিনে ওকে নিয়ে যে অবান্তর স্বপ্ন বুনছে, সেসবের লাগাম টানা প্রয়োজন। সব তো ভালোই চলছিল, কিন্তু নুহার ওই আচানক সান্নিধ্যই তার পুরোটা এলোমেলো করে দিয়েছে। কাল সারা রাত ঘুমায়নি নাহিদ। নুহার হঠাৎ জড়িয়ে ধরা চোখের ভাঁজে লুকানো স্পষ্ট প্রেম, কথার ধারে লুটিয়ে দেওয়া অনুভূতি, এসবে পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন মেয়েটা বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রেমে পড়তে গেল? মিথিলার বিষয়ে সবই তো বলেছিল নাহিদ, তারপরেও এই ব্যাপারটা নাহিদ আর বাড়াতে চায়নি এক সেকেন্ডের জন্যও না। তাই তো সব ভুলে আজকেই মুখের উপর অমন করে বলল কথাটা। নুহা কষ্ট পেলে পাক, কি করার আছে? কতক হাহাকার আর যন্ত্রণা মিশিয়ে তৈরি রশিতে যে নাহিদের হাত পা বাঁধা। মিথিলাকে নিজের সর্বস্ব দিয়েও ভালোবেসেছিল, এক উন্মুক্ত কাঙাল সে এখন। অমন একটা ধাক্কার পর নতুন করে কাউকে ভালোবাসার মতো সাহসও নেই। নুহা না হয় বন্ধুই থাকুক, কিছু সম্পর্ক ভালোবাসায় নয় বন্ধুত্বেও সুন্দর। নিজের মতো যুক্তি সাজিয়ে ফোঁস করে শ্বাস ফেলল নাহিদ। সময় তো বেশি গড়ায়নি, হয়তো নুহার অনুভূতিও স্বল্প, একদিন ঠিক সামলে উঠবে। বিট্টু তো বলেছিল সেদিন পুষ্পিতা
ফ্ল্যাটে যেতে রাজি হয়েছে, সাথে নিশ্চয়ই নুহারাও যাবে। তখন আর সকাল বিকাল দেখা হবে না। বিট্টুকে বলে না হয় ও অন্য ফ্ল্যাটে উঠবে। একবার দূরত্ব বাড়লে প্রেম সবাই ভুলে যায়। তার ধ্যান ভাঙল এক প্রৌঢ়ার আওয়াজে। প্লেট এগিয়ে দিয়ে বললেন, আমাকে আরেক পিস রোস্ট দাও তো বাবা। নাহিদ মাথা নাড়ল। রোস্টের জায়গায় চামচ ভরে ভাত তুলে দিল থালাতে। রমণী বললেন, এ মা, রোস্ট চাইলাম যে। ছেলেটা কিছুটা হতভম্ব হয়। বেখেয়ালে দিয়ে ফেলেছে। জিভ কেটে বলে, সরি আন্টি, দিচ্ছি। রোস্ট তুলল নাহিদ। একটা জায়গায় 2 পিস দিতেই হেসে ফেললেন তিনি। তুমি মনে হয় কিছু নিয়ে চিন্তায় আছো। নাহিদ লজ্জিত চোখে চাইল, কিছুটা হতাশাও মিশে এলো এতে। ও আসলেই ভাবছে যে ভাবনার আদ্যপান্ত সবখানে শুধু নুহা মিশে। মেয়েটার প্রেম ফিরিয়ে দিলেও ও মোমের ন্যায় স্নিগ্ধ মুখখানা চোখের পর্দায় আশা ফেরাবে কি করে? নাহিদ গ্লাসে পানি ঢাললো, অথচ সব কেমন আনাড়ি হাতের মতো ছড়িয়ে পড়ল টেবিলে। ভুলগুলো তার কমছেই না, হতেই থাকলো পরপর। শেষে ক্ষান্ত দিল ছেলেটা, চাইলেও অদূরে। পুষ্পিতার হাতে কাজ নেই। যে টেবিলে খাবার দিচ্ছিল ওরা উঠে গেছে। নাহিদ হাত তুলে ডাকলো ওকে। কাছে আসতেই বলল, আপু, কিছু মনে না করলে এখানে খাবার দিতে পারবে? আমি একটু বসতাম। হ্যাঁ ভাইয়া, নিশ্চয়ই, আপনি চান? প্রসন্ন হেসে চলে গেল নাহিদ। পুষ্পিতা দাঁড়ানো মাত্রই তীব্র হাজির। ওত পেতে থাকা শিকারীর ন্যায় নজর তার। মেয়েটা অমনি চোখ নামালো নিচে। তীব্র খুব ঘনিষ্ঠে এসে থামলো, জিজ্ঞাসা করলো, খাবে কখন? স্বাভাবিক কথা, কণ্ঠ, চাহনি সবই তাই। এতক্ষণ যেমন অকথ্য ও মধুর যাতনায় মারছিল, অমন আর নেই। পুষ্পিতা স্বস্তি পেল একটু। ফিরে বলল, আপনার খিদে পেয়েছে? না, যে স্ট্রবেরি খেয়েছি কাল অবধি কিছু না খেলেও চলবে। পুষ্পিতার চেহারা টান টান করে ফেললো। কুণ্ঠায় হাঁসফাঁস করে দেখলো চারিদিক। তীব্র আসতে বলায় বাকিরা শুনেনি, কিন্তু ও তো শুনেছে, বুঝেছেও। স্যার কি শুরু করেছেন? লজ্জার বান ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলবে ওকে। স্ট্রবেরি খেতে সে বলেছে, উনি তো জোর করলেন। কি ধার শোধের চক্করে ঠোঁটটাও কেটে গেছে। একটু মাংস মুখে দিতে গেলে ঝোল লেগে চলছে এখনো। নুহা তখন অমন আই ঢাই করে চলে গেল কেন? পুষ্পিতা বেশ জানে, নিশ্চয়ই বুঝে ফেলেছে সব। ছি, কি বিশ্রী ব্যাপার! ওদের কথার মাঝে আচমকা একজোড়া নরম হাত হাওয়ার মতো এসে পুষ্পিতার কোমর চেপে ধরলো, সজোরে ডাকলো। ছোট আপু। পুষ্পিতা চমকে যায়, থমকে ডাকে, রাহাত। ছেলেটা সাথে সাথে কেঁদে ফেললো। ঠোঁট ভেঙে উঠে এলো চূড়ায়। তুমি কত খারাপ! আমাকে ছেড়ে এখানে এসে কত মাস থাকতে পারলে? আচ্ছা, আমাকে ছেড়ে এখানে এসে এত মাস থাকতে পারলে? আমার জন্য একটুও মন খারাপ করেনি? কিছুক্ষণ তাজ্জব বনে চেয়ে রইল পুষ্পিতা। পরপর ধপ করে বসে ওকে টেনে আনলো বুকে। রাহাতের ছোট্ট মুখটা হাতে তুলে সংখ্যাতীত চুমুতে ভাসিয়ে দিল পুষ্পিতা। 2 ভাই বোনের মিলন মেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তীব্র। প্রস্থে চওড়া বুকটা ফুলিয়ে এক টুকরো তৃপ্ত শ্বাস ফেলল সে। টের পেল পুষ্পিতার কান্নার শব্দ বাড়ছে। চারিপাশ থেকে মুখ তুলে চেয়েছে অতিথিরা। আয়েশাও অবাক হয়ে দেখছেন। হঠাৎ পুষ্পিতা সচকিত হলো। চট করে রাহাতকে সরিয়ে এনে বলল, তুই এখানে কি করে এলি? রাহাত উত্তর দিতে গেলে আচমকা নজর পড়ল পাশে। যেমনটা হুট করে কান্নায় গাল ভাসিয়েছিল, অমন করে উবে গেল সেটা। চোখ বড় বড় করে বলল, বিট্টু ভাইয়া, আপনিও এখানে থাকেন? তীব্র হাসলো। ছোট আপুকে ফিরে পাওয়ার আবেগ নিমিষে ভুলে গেল রাহাত। পুষ্পিতাকে মুহূর্তে ছেড়ে লাফিয়ে তীব্রর কাছে এলো। তার একপাশে আঁচড়ে রাখা ঝাঁকড়া চুল হাত বাড়ি এলোমেলো করে দিল তীব্র। পুষ্পিতার সবকিছু তখনও প্যাচ বেঁধে আছে। রাহাত এখানে আসবে কি করে? এটা কি কল্পনা? কল্পনা এত জীবন্ত হয়? তীব্র ভ্রু উচালো তখন। কি কথা নেই কেন? পুরো কথার আগে রাহাত খই ফোটালো জিবে। শুধু আমি নই তো, মাও এসেছে, নিচে ডাকছে তোমায়। পুষ্পিতা আকাশ থেকে পড়ল। কিছুকাল হতবাক থেকে সহসা ছুট লাগালো নিচে। তীব্র সে পথ হতে চোখ ফেরায়। রাহাতের দিক চাইতেই দেখলো তার ঠোঁটে হাসির জোয়ার ছুটেছে। ভ্রু উচালো তীব্র। খুশি? রাহাত জবাব দেয় না। 2 হাতে ওর বলবান শরীর জাপটে ধরায়। কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলে, ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন ল ইন দ্য ওয়ার্ল্ড। সালমা বেগম অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন, মুখাভাবে প্রতীক্ষার আলো। ততটা সময়ে বিস্ময়ের ধাত সামলে নিয়েছে নুহা। চিত্তগগনে সহজ হওয়ার আপ্রাণ চেষ্টা তার, যাতে একটু আগের মনোকষ্ট ভুলেও চেহারায় চিহ্ন না ফেলে। হেসে বলল, আন্টি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, পুষ্পিতাটা আপনার কথা শুনলেই উড়ে আসবে। ভদ্রমহিলার চোখ দুটো ছলছলে, অহেতুক বুক কাঁপছে। কতদিন পর মেয়েটাকে দেখবেন, যে মেয়েটা কাঁথায় মোড়ানো অবস্থায় একদিন তার কোলে এসেছিল। আপা মারা যাওয়ার সময় যখন হাত দুটো ধরে বলল, ওকে একটু দেখিস,
ওর বাবার ভরসায় রাখিস না কিন্তু। সেই দাফন কাফন সারতে সারতে জানা গেল পুষ্পিতাকে ওর বাবা এতিমখানায় দিয়ে এসেছে। আর একটু দেরি করলে অন্য এক পরিবার দত্তক নিয়ে ফেলতো, অবশ্য ভালোই হতো। এমন উচ্ছিষ্টের মতো মেয়েটাকে বড় হতে হতো না। ভাগ্যিস নুহাটা ছিল, না হলে কোথায় থাকতো পুষ্পিতা। উনি তো থানায় একটা ডায়েরি আর কাছে পিঠের কয়েকজনের থেকে খোঁজ নিয়ে হাত ধুয়ে বসেছিলেন। যদি মেয়েটার সত্যিকারের মা হতেন, পারতেন এসব। খামতি তাহলে তার ভালোবাসাতেও কিছু কম ছিল না। সালমা পোড়া শ্বাস নিলেন। সেই সময় তীরের বেগে ঘরে ঢুকলো পুষ্পিতা। দম টানা ঢেউ যেমন দূর হতে তেড়ে আসে, ডাকটা ঠিক অমন শোনালো। মনি। সালমা চোখ তুলতেও পারলেন না। পুষ্পিতা ছুটে এসে জাপটে ধরল দুহাতে। টাল সামলাতে চেয়ারের হাতলটা চেপে ধরলেন তিনি। হাওয়ায় উড়ে বেড়ালো সেসব। পুষ্পিতা এত জোরে কোনোদিনও কাঁদেনি। দূরত্ব নিবারণের আহাজারি তার কান্নায়। অন্তত নুহা এমনটা দেখেনি কখনো। প্রকোপে তার জোর করে শুকনো রাখা চোখও ফের জলে ভরে উঠল। পাশে দাঁড়ানো মিথিলা মুচকি হাসলো তখন। পুষ্পিতাকে যখন একবার পেয়েছে, ওর প্রতি আর কোনো অন্যায় সে করবে না। পেছনের সব ভুলও শুধরে নেবে এবার। সালমা বেগম কাঁদছেন, তবে শব্দ নেই। লাগামহীন মেয়েটার মাথায় নিবিড় হাত বুলাচ্ছেন তিনি। আহা, মুখখানা কেমন ভরা ভরা লাগছে। পুষ্পিতা মুখ তুলল, প্রলাপ করলো ভেজা গলায়। মনি তুমি, মনি আমি। হেঁচকির তোড়ে অর্ধেক কথাই অস্পষ্ট ওর। সালমা হেসে বললেন, একটু শ্বাস নে, আমি কি কোথাও চলে যাচ্ছি? পুষ্পিতা আবারও জড়িয়ে ধরল। বুকের ভেতরে তৃপ্তির একটা লম্বা স্রোত বইছে। এই তৃপ্তি মনির গা থেকে ছুটে আসা মামা গন্ধের, যেটাও কারো থেকে পায় না। আচমকা পিঠে আরেকটা কোমল হাত পড়ল। পুষ্পিতা মুখ তুলে চায়। মিথিলা হেসে শুধায়, কেমন আছিস? ও অবাক হয়ে বলে, তুমি? মিথিলার হাসি গাঢ়। আশা করিসনি তাই না? সালমা বললেন, ও কদিন আগেই দেশে এসেছে, তোর কথা শুনে নিজেই ছুটে এলো। মিথিলার কণ্ঠস্বর বুঝে এলো হঠাৎ। মাকে জড়িয়ে ধরলি, আমাকে ধরলি না? নুহা বিস্ময়ে দুই ভ্রু উচালো। বাবা, এ কি শুনছে? পুষ্পিতা তো রাগ ধরে রাখার মেয়ে নয়। একটু ভালো কথার তাপে তার সমস্ত ভালোবাসা গলে গিয়ে নদী বানিয়ে ফেললো। হাত বাড়িয়ে মিথিলাকেও জড়িয়ে ধরলো মেয়েটা। কিন্তু মিথিলার চোখের পানি নুহা মানতেই পারল না। এইসব কি দেখছে ভাই? মরুভূমিতে সুইমিং পুল? হাও। আয়েশা খাতুন ছাদ থেকে হুটুপুটি করে নেমে এলেন। সালমা এসেছেন শুনে আর বসে থাকা যায়? মিলন মেলার একচোট কান্নাকাটি ততক্ষণ এসে। পুষ্পিতা মেঝেতে বসে আছে, মাথাটা সোফায় বসা, সালমার কোলের উপর রাখা। ভদ্রমহিলা কত কথা বলছেন, আদর করছেন। পাশেই মিথিলা। নুহা ওদের জন্য চা বসিয়েছে চুলায়। আয়েশা এসে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।